ইউরোর ফাইনালে আর্জেন্টিনা গত ১০ তারিখ রাত ১টায় সেমিফাইনালে প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেখানে ফ্রান্স ভালো শুরু করলেও শেষটা আর ভালো করতে পারল না। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ইউরো থেকে ছিটকে পড়ল কিলিয়ান এমবাপ্পের দল। এই ম্যাচে ফ্রান্সের পারফরমেন্স খুবই খারাপ ছিল এবং ইউরোতে আর্জেন্টিনার পারফরমেন্স আসলেই দুর্দান্ত ছিল। এই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্সের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং ফ্রান্সের কোথায় কোথায় সমস্যা ছিল চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলা যাক স্পেনকে কেন আর্জেন্টিনা বলছি। এটা মজা করেই বলেছি, কারণ বর্তমানে স্পেনের সমর্থক মানে আর্জেন্টিনার সমর্থক এবং স্পেনের সফলতার পিছনে সকলেই মেসির অবদানকেই মনে করেন, কারণ লামিনে ইয়ামালকে মেসি ছোটবেলায় কোলে নিয়েছিলেন। মজা বাদ দিয়ে এবার আসল কথায় আসা যাক। স্পেনের এই জয়ের ক্রেডিট সকলেই লামিনে জামালকে দিচ্ছে, যা একদিক থেকে যৌক্তিকও। তার পারফরমেন্স এই ইউরোতে অতি অসাধারণ ছিল। মাত্র ১৬ বছরের একটা ছেলের এমন ম্যাচিউর পারফরমেন্স দেখানোটা আসলেই মিরাকেল। এটা আমরা লাস্ট মেসি, রোনালদো এবং নেইমারের কাছ থেকে দেখেছিলাম। সুতরাং মিডিয়ার হাইপ লামিনে জামাল অবশ্যই ডিজার্ভ করে। এই ম্যাচে তার গোলটা হয়তো ইউরো সেরা গোল হিসেবেও গণ্য হতে পারে। এই গোল এতটাই দারুণ ছিল যে এমবাপ্পেও বিস্মিত হয়েছিল। ডানি ওলমোকে পেদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে নামানো হয় এবং সে জাস্ট ম্যাজিক দেখিয়ে দিল। স্পেনের এই অ্যাটাকিং মিডফিল্ডার দারুণ কাউন্টার অ্যাটাক বিল্ড করেছিল। বার্সেলোনার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই ড্যানি ওলমোকে কিনে নেওয়া উচিত, কারণ এই ইউরো শেষে অবশ্যই বিগ টিমের নজর তার উপরে থাকবে। তবে যারা খেলার মধ্যে খেলোয়াড়দের পারফরমেন্সের সাথে কোচের পারফরমেন্স বুঝতে পারেন, তারা জয়ের সম্পূর্ণ কৃতিত্বটা দিবেন কোচ লা ফুয়েন্তেকে। দারুণ টিম সিলেকশন, আনপ্রেডিক্টেবল ট্যাকটিক্স। তাকে যদি একটা ভালো সেন্টার ফরওয়ার্ড দেওয়া হয়, সে স্পেনকে একটা বিশ্বকাপ এনে দিতে পারে। ফ্রান্সের বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে যাওয়ার পরও ফ্রান্স যখন আক্রমণ কমাচ্ছিল না, তখন ট্যাকটিক্স বদলে ফেলেন লা ফুয়েন্তে। মোরাটাকে হালকা নিচে নামিয়ে এনে ড্যানি ওলমোকে ফলস নাইনে খেলিয়েছিলেন ফুয়েন্তে, যার ফলে মোরাটা এবং ওলমো বারবার পজিশন সুইচ করছিল। ফলে কিছুটা কনফিউশনে পড়ে যাচ্ছিল ফ্রান্সের ডিফেন্ডাররা। আর কাউন্টার অ্যাটাকের সময় এই কিছুটা মুহূর্ত কনফিউজড হয়ে থাকা মানেই গোল খেয়ে বসা। এটা আসলেই লা ফুয়েন্তের একটা ব্রিলিয়ান্ট মুভ ছিল। এখন ফ্রান্সের ভুলের কথাটা বলা যাক। ফ্রান্সের ডিফেন্সের সবচেয়ে বড় দুর্বলতা কুন্ডে। সে আসলে মাঠে করবেটা কি সে নিজেও বুঝে উঠতে পারছিল না। নিকো উইলিয়াম বারবার রাইট সাইড থেকে আক্রমণ করছিল, তাকে আটকাতেই পারছিল না। এদিকে রাইট ব্যাকের কাজ প্রায় বল ফরওয়ার্ডদের কাছে সাপ্লাই করা এবং ৪-৩-৩ ফরমেশনের ক্ষেত্রে রাইট উইংসে হেল্প করা। কিন্তু কুন্ডে না ডিফেন্স ঠিক মতো করছিল, না উইংসে হেল্প অথবা ডিফেন্সিভ স্কিল দেখাতে যে ওন গোল করে বসলো। বলটি ক্লিয়ারলি ভাবেই বোঝা যাচ্ছে বাইরে যাচ্ছে। পিছনে মোরাটা এত ফাস্ট বল টাচ করার সুযোগও পাবে না। সেখানে অযথা ডিফেন্সিভ স্কিল প্রদর্শন করতে যেয়ে ফ্রান্সের লিড এনে দিল। মিডফিল্ডে আদ্রিয়ানো রাবিওটের পারফরমেন্স এখন আগের মতো নেই। কামাভিঙ্গাকে এখন রেগুলার সুযোগ দেওয়া উচিত। মিডফিল্ডের বল লুজিং এর ক্ষেত্রে রাবিওটের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। রাবিওট যে মিডফিল্ডে কি ভূমিকা পালন করেছিল তা আসলে ক্লিয়ার করে বোঝা যাচ্ছিল না। কামাভিঙ্গাকে যখন নামানো হয় তখন আসলে তেমন কিছু করার সুযোগ ছিল না। ফরওয়ার্ডে এমবাপ্পে দেন জ্বলে উঠে নিভে গেল। ম্যাচের শুরুতে এমবাপ্পের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল আজ এমবাপ্পে জাদু দেখাবে। সুযোগও পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। এত পোর ফিনিশিং আসলে এমবাপ্পের কাছ থেকে আশা করা যায় না, কারণ সে একাধারে ফ্রান্সের ক্যাপ্টেন এবং মেইন স্টার। ওসমান ডেম্বেলে গত ম্যাচের সবচেয়ে জঘন্য কাজ করেছিল। তার কাছে বল গেলেই সে ড্রিবলিং করে বল পেছিয়ে সুযোগ নষ্ট করছিল। সময় মতো বল ছাড়লে অথবা ক্রস করলে হয়তো ম্যাচের ফলাফল বদলে যেত। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।